শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড ওয়াজেদ মিয়া তার একটি লেখায় তুলে ধরেছেন শেখ হাসিনাকে বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়ির যাওয়ার ঘটনা এবং শেখ হাসিনার গর্ভের সন্তান আসার সংবাদ তিনি কিভাবে পেয়েছিলেন সেই ঘটনা। এছাড়াও সে সময়ে বেশ কিছু ঐতিহাসিক ঘটনার বিস্তারিত থাকছে এই পর্বে। বাকি পর্বগুলো সহ রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। ওয়াজেদ মিয়া লেখেন, 1969 সালের 15 ফেব্রুয়ারি তারিখে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি সার্জেন্ট জহুরুল হক সামরিক হেফাজতে সামরিক প্রহরীর গুলিতে নিহত হওয়ার ঘটনার পর আন্দোলনরত ছাত্র জনতার মুখ্য স্লোগান ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে হবে, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। একই সঙ্গে ছাত্র জনতার আন্দোলন জঙ্গি রূপ পরিগ্রহ করে। 1969 সালের 18 ফেব্রুয়ারি রাজশাহীতে ছাত্র জনতা 144 ধারা লঙ্ঘন করে মিছিল বের করে এবং সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে টহলরত সেনাবাহিনীর একটি গাড়ি ঘেরাও করে তার ওপর ইটপাটকেল ছুঁড়তে থাকে। এক পর্যায়ে সেনাবাহিনী ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণ করে। এই ঘটনায় সে সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গেটের কাছে দণ্ডায়মান বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর অধ্যাপক ড শামসুজ্জোহা সহ 2 জন নিহত এবং কয়েকজন মারাত্মকভাবে আহত হয়। এরপর ছাত্র জনতার বিক্ষোভ জঙ্গি আকার ধারণ করলে অপরাহ্ন 2:30 হতে সরকার রাজশাহী শহরে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করে। রাজশাহীর উক্ত ঘটনার সংবাদ রাতে ঢাকায় পৌঁছায়। এ সংবাদে হাজার হাজার ছাত্র জনতা ঢাকা নগরীতে সান্ধ্য আইনের কঠিন নিষেধাজ্ঞা এবং টহলদার সেনাবাহিনীর সকল প্রতিরোধ ছিন্ন ভিন্ন করে আকস্মিক জলোচ্ছ্বাসের মতো রাস্তায় রাস্তায় বের হয় এবং শেখ মুজিবের মুক্তি ও আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে গগনবিদারী আওয়াজ তোলে। এ অবস্থার প্রেক্ষিতে ঢাকায় পরদিন সকাল 7টা হতে বিকেল 5টা পর্যন্ত সান্ধ্য আইনের বিরতির যে ঘোষণা ইতোপূর্বে দেওয়া হয়েছিল তা আকস্মাৎ প্রত্যাহার করা হয় এবং কোনরূপ বিরতি ছাড়াই তা পরবর্তী 24 ঘণ্টার জন্য বলবৎ রাখা হয়। সে রাতে ঢাকায় সেনাবাহিনীর গুলিতে 1 জন নিহত ও 27 জন আহত হয়। 1969 সালের 19 ফেব্রুয়ারি প্রদেশের বিভিন্ন স্থানে সশস্ত্র বাহিনীর সঙ্গে আন্দোলনরত ছাত্র জনতার সংঘর্ষের ঘটনায় কয়েকজন প্রাণ হারায় এবং বহু আহত হয়। এদিন নোয়াখালীর সেনাবাগে পুলিশের গুলিতে 3 জন নিহত ও বহু আহত হয়। এদিন কুষ্টিয়ায় ছাত্র জনতার আন্দোলন দমনে সেনাবাহিনী তলব করা হয়। এদিন এখানে সেনাবাহিনীর গুলিতে 1 জন নিহত ও কয়েকজন আহত হয়। এদিন দিনাজপুরে পুলিশের গুলিতে 6 জন আহত হয়। এদিন ঢাকার বিভিন্ন স্থানে সশস্ত্র বাহিনী ছাত্র জনতার মিছিলে গুলি বর্ষণ করলে 4 জন নিহত ও 26 জন আহত হয়। 20 ফেব্রুয়ারি অধ্যাপক ড শামসুজ্জোহার হত্যার প্রতিবাদে ও তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে সারা প্রদেশের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করে। এদিন রাতে ঢাকা শহরে সান্ধ্য আইন প্রত্যাহার করা হয় পরদিন ভাষা আন্দোলনের শহীদ দিবসের কারণে। 21 ফেব্রুয়ারি তারিখের প্রথম প্রহর থেকেই ঢাকায় ছাত্র জনতা দলে দলে শহীদ মিনারে যায় ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে। প্রতিটি ছাত্র জনতার মিছিলে সেদিন মুখ্য স্লোগান ছিল আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করতে হবে, জেলের তালা ভাঙব, শেখ মুজিবকে আনব। এদিনেও দেশের বিভিন্ন শহরে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল অব্যাহত ছিল। পাবনার সুজানগরে পুলিশ ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করলে 2 জন নিহত ও বহু আহত হয়। বরিশালে ছাত্র জনতা একটি পুলিশ ফাঁড়ি আক্রমণ করলে পুলিশের গুলিতে 3 জন নিহত ও বহু আহত হয়। রংপুর ইপিআর বাহিনীর গুলিতে 3 জন আহত হয়। এদিন খুলনায় পুলিশ ছাত্র জনতার মিছিলে গুলি চালালে 8 জন নিহত ও বহু আহত হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখানে আইয়ুব খানের কনভেনশন মুসলিম লীগের নেতা ও তৎকালীন মন্ত্রী সবুর খানের বাড়িতে অগ্নিসংযোগ করে। এরপর কর্তৃপক্ষ সেখানে সেনাবাহিনী তলব করে এবং 42 ঘণ্টার জন্য কারফিউ বলবৎ করে। 22 ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তান রেডিও থেকে একটার সংবাদে বলা হয় যে প্রেসিডেন্ট আইয়ুব খান আগরতলা ষড়যন্ত্র মামলা সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করেছেন এবং শেখ মুজিব সহ উক্ত মামলার অন্যান্য অভিযুক্তদের নিঃশর্তে মুক্তি দেওয়া হয়েছে। সে সময় আমি অফিসে ছিলাম। এ সংবাদ শুনে আমি তৎক্ষণাৎ শেখ সাহেবের ধানমন্ডির 32 নম্বর রোডস্থ বাসভবনের উদ্দেশ্যে রওনা হই। ধানমন্ডির লেক সার্কাসের নিকট পৌঁছে দেখি যে মিরপুর রোডের এই অংশসহ সারা 32 নম্বর রোড হাজার হাজার লোকে ভরে গেছে। তখন আমি আমার গাড়িটি মিরপুর রোডের একটি বাড়িতে রেখে অতি কষ্টে শেখ সাহেবের বাড়িতে পৌঁছাই। বাড়ির ভেতরেও কয়েক হাজার লোক সমবেত হয়েছিল। যা হোক, আমি অতি কষ্টে বাড়ির ওপরতলায় যাই। হাসিনা ইতোপূর্বেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেখানে পৌঁছেছিল। শেখ সাহেবকে মুক্ত দেখে পরিবারের আমাদের সকলের চোখ আনন্দ বেদনার অশ্রুতে ভরে ওঠে। ইতবছরে শেখ সাহেবের বোনেরা ও তাদের পরিবারের সদস্যরা সেখানে আসেন। তারা সবাই শেখ সাহেবকে মুক্ত দেখে
আনন্দ বেদনার কান্নায় ফেটে পড়েন। এদিন বাইরে লোকের সমাগম ক্রমাগত বাড়তে থাকে। এক পর্যায়ে বাড়ির সিঁড়ির দরজায় ধাক্কাধাক্কি শুরু হয়। এহেন অবস্থা দেখে আমার শাশুড়িকে বলি, শেখ সাহেবকে এক নজর দেখার জন্য জনগণ ব্যাকুল হয়ে আছে, সুতরাং তাকে জনগণের মাঝে যেতে দেওয়াই সমীচীন হবে। অতঃপর শেখ সাহেবকে হাজার হাজার ছাত্র জনতার মিছিলের সঙ্গে একটি ট্রাকে শহীদ মিনারের দিকে নিয়ে যাওয়া হয়। 1969 সালের 23শে ফেব্রুয়ারি রোববার বিকেলে রেসকোর্স ময়দানে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে আয়োজন করা হয়েছিল শেখ মুজিবের গণসম্বর্ধনা। সভার মঞ্চটি তৈরি করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের সামনে রাস্তা থেকে রেসকোর্স ময়দানের একটু ভেতরে। উক্ত গণসম্বর্ধনায় কয়েক লাখ লোকের সমাগম হয়েছিল। উক্ত সভায় সভাপতিত্ব করে ছাত্রলীগের বিশিষ্ট নেতা ও তৎকালীন ডাকসু এর সহসভাপতি তোফায়েল আহমেদ। উক্ত সভায় বক্তৃতা করেন ছাত্রলীগের তৎকালীন সভাপতি আব্দুল রউফ, সাধারণ সম্পাদক খালিদ মোহাম্মদ আলী, মস্কোপন্থী ছাত্র ইউনিয়নের তৎকালীন সাধারণ সম্পাদক শামসুদ্দোহা, পিকিংপন্থী ছাত্র ইউনিয়নের তৎকালীন সাধারণ সম্পাদক মাহবুবুল্লাহ এবং ছাত্র ফেডারেশনের 31 দফা সমর্থক গ্রুপের মাহবুবুল হক দোলন। এই গণসম্বর্ধনায় সভাপতির ভাষণে তোফায়েল আহমেদ বিপুল করতালির মধ্যে পূর্ব বাংলার জনগণের পক্ষ থেকে শেখ সাহেবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করার কথা ঘোষণা করে। উক্ত গণসম্বর্ধনা সভায় শেখ সাহেব প্রায় 50 মিনিট ভাষণ দেন। মুক্তি লাভের পর এটাই ছিল শেখ সাহেবের প্রথম জনসভায় ভাষণ। ছাত্র শ্রমিক জনতার বিভিন্ন দাবি দাওয়ার প্রতি সমর্থন ব্যক্ত করে সেদিন শেখ সাহেব বলেন, আপনারা নিশ্চিত থাকুন, আমি যদি এদেশের মুক্তি আনতে ও জনগণের দাবি আদায় করতে না পারি তবে আন্দোলন করে আবার কারাগারে চলে যাব। বাংলার মাটিকে আমি ভালোবাসি আর বাংলার মাটিও আমাকে ভালোবাসে। 11 দফা জিন্দাবাদ। 1969 সালের 23শে ফেব্রুয়ারি তারিখের গণসম্বর্ধনার সমাবেশ থেকে বঙ্গবন্ধু সোজা চলে যান ঢাকায় সে সময় অবস্থানরত মাওলানা ভাসানীর সঙ্গে সাক্ষাৎ করতে ও তার দোয়া নিতে। সেখান থেকে বঙ্গবন্ধু তার বাড়িতে ফেরেন সন্ধ্যা 7:30টার দিকে। বঙ্গবন্ধুর বাড়িতে তখন ছাত্রলীগের নেতৃবৃন্দ তার আগমনের অপেক্ষায় ছিল। বাড়িতে ফিরেই বঙ্গবন্ধু ছাত্রনেতাদের সঙ্গে মিলিত হন রাওয়ালপিন্ডিতে 26শে ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিতব্য গোল টেবিল বৈঠকে যোগদানের ব্যাপারে আলাপ পরামর্শ করার জন্য। সে সময় সেখানে উপস্থিত ছিলেন শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ, খালেদ মোহাম্মদ আলী, তোফায়েল আহমেদ প্রমুখ ছাত্র নেতৃবৃন্দ। আইয়ুব খান বঙ্গবন্ধুর 6 দফা ও ছাত্রদের 11 দফার দাবি আলোচনা করতে সম্মত না হওয়া পর্যন্ত বঙ্গবন্ধুর রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিতব্য গোল টেবিল বৈঠকে যোগদান করা যুক্তিযুক্ত ও সমীচীন হবে না বলে ছাত্র নেতাদের সকলেই ঐক্যমত পোষণ করেন। তখন বঙ্গবন্ধু বলেন যে মাওলানা ভাসানীর সঙ্গে তার এ ব্যাপারে আলাপ হয়েছে। যদিও মাওলানা ভাসানী গোল টেবিল বৈঠকে যোগদানের ঘোর বিরোধী, তবে বঙ্গবন্ধুর বিশ্বাস যে ভাসানী সাহেব উক্ত বৈঠকে যোগদান না করলেও তিনি যে ওই সময় রাওয়ালপিন্ডিতে উপস্থিত থাকবেন সে ব্যাপারে তার কোনো সন্দেহ নেই। বঙ্গবন্ধু ছাত্র নেতাদের আরও বলেন যে গোল টেবিল বৈঠকে যোগদান করে তিনি তার 6 দফা ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের 11 দফার ভিত্তিতে পাকিস্তানের তৎকালীন রাজনৈতিক, অর্থনৈতিক ও অন্যান্য বিষয়ের সমাধানের লক্ষ্যে উক্ত বৈঠকে সুস্পষ্ট প্রস্তাব রাখবেন। আইয়ুব খান এবং তৎকালীন পাকিস্তানের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তার প্রস্তাব মেনে না নিলে তিনি উক্ত গোল টেবিল বৈঠক থেকে ওয়াকআউট করবেন। বঙ্গবন্ধুর এই বক্তব্য রাখার পরেও ছাত্র নেতারা তার গোল টেবিল বৈঠকে যোগদান করার তীব্র বিরোধিতা করে। এই পর্যায়ে বঙ্গবন্ধু সে ব্যাপারে আমার মতামত জানতে চান। তখন আমি সে ব্যাপারে বঙ্গবন্ধুর প্রদত্ত বক্তব্য পুনরুল্লেখ করে বলি যে তিনি গোল টেবিল বৈঠকে যে পদক্ষেপ গ্রহণ করবেন বলে স্থির করেছেন তাতে 6 দফা ও 11 দফা আন্দোলন বিঘ্নিত বা ক্ষতিগ্রস্ত হবে না। তৎক্ষণাৎ বঙ্গবন্ধু উপস্থিত ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলেন, দ্যাটস রাইট, আমি গোল টেবিল বৈঠকে যোগদান করার সিদ্ধান্ত নিলাম। পরদিন অর্থাৎ 24শে ফেব্রুয়ারি তারিখে বঙ্গবন্ধু 9 সদস্যের একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে রাওয়ালপিন্ডিতে গোল টেবিল বৈঠকে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সে সময় আওয়ামী শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও বঙ্গবন্ধু তার সঙ্গে নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড মোজাফফর আহমেদ চৌধুরী, ড সরওয়ার মোর্শেদ, ড আব্দুর রাজ্জাক, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ড কামাল হোসেন প্রমুখ বিশেষজ্ঞদের। 1969 সালের 26শে ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে আইয়ুব খানের সভাপতিত্বে গোল টেবিল বৈঠক শুরু হয়। পাকিস্তান পিপলস পার্টি ও ভাসানী ন্যাব গোল টেবিল বৈঠক বর্জন করে। এই দুটি রাজনৈতিক দল ছাড়া দেশের অন্যান্য দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গোল টেবিল বৈঠকে যোগদান করেন। বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে আমন্ত্রিত হয়ে এয়ার মার্শাল আসগর খান ও বিচারপতি মোর্শেদও গোল টেবিল বৈঠকে যোগদান করেন। 28শে ফেব্রুয়ারি তারিখ সকালে গোল টেবিল বৈঠক 10ই মার্চ তারিখ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়। বঙ্গবন্ধু ওই দিনই ঢাকা প্রত্যাবর্তন করেন। 28শে ফেব্রুয়ারি রাতে বঙ্গবন্ধু হাসিনা ও আমাকে সহ পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে একটি মাঝারি লঞ্চে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হন।
সেখানে বসবাসরত তার আব্বা আম্মার সঙ্গে সাক্ষাৎ ও দোয়া নেওয়ার জন্য। পরদিন সকালে লঞ্চটি গোপালগঞ্জ শহরে পৌঁছালে কয়েক হাজার লোক সেখানে সমবেত হয় বঙ্গবন্ধুকে এক নজর দেখার জন্য। এর ঘণ্টাখানেক পর আমরা টুঙ্গিপাড়ায় পৌঁছাই। সেখানেও কয়েক হাজার লোক বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানানোর জন্য সমবেত হয়েছিল। হাসিনার সঙ্গে 1967 সালে বিয়ের পর বঙ্গবন্ধুর গ্রামের বাড়িতেই আমার প্রথম গমন। সে সময় বঙ্গবন্ধুর আম্বার বসবাসের ঘরটি ছিল 4 কক্ষ বিশিষ্ট মাঝারি আয়তনের ঢেউটিনে তৈরি ঘর। বঙ্গবন্ধু আগে যে কক্ষে বসবাস করতেন সেই কক্ষে হাসিনা ও আমাকে থাকতে দেওয়া হয়। 3রা মার্চ তারিখে তৎকালীন পশ্চিম পাকিস্তানের অধিবাসী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর অনুসারী শিল্পপতি ইউসুফ হারুন একটি হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় আসেন বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ ও আলাপ করার জন্য। সেদিন ইউসুফ হারুন সাহেব প্রায় 1.5 ঘণ্টা ধরে বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ আলোচনা করেন। 6 মার্চ তারিখে বঙ্গবন্ধু আমাদের সকলকে সঙ্গে নিয়ে একই লঞ্চে ঢাকায় ফেরেন। 1969 সালের 19 মার্চ বঙ্গবন্ধু আওয়ামী লীগের সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, খন্দকার মোশতাক আহমেদ, AHM কামরুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ ও অন্যান্য বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে 10 মার্চ তারিখ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিতব্য গোল টেবিল বৈঠকে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সে সময় মাওলানা ভাসানীও রাওয়ালপিন্ডি গমন করেন, কিন্তু তিনি পাকিস্তান পিপলস পার্টি প্রধান জুলফিকার আলী ভুট্টোর সঙ্গে পৃথক জোট গঠন করে গোলটেবিল বৈঠকে যোগদান করা থেকে বিরত থাকেন। আইয়ুব খান এবং দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ তার প্রস্তাব মেনে না নেওয়ায় বঙ্গবন্ধু 13 মার্চ তারিখে গোলটেবিল বৈঠক হতে ওয়াকআউট করেন। তিনি একই সঙ্গে 8 দলীয় গণতান্ত্রিক সংগ্রাম কমিটির সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কচ্ছেদের সিদ্ধান্ত ঘোষণা করেন। বঙ্গবন্ধুর এই সিদ্ধান্তের ফলে গোলটেবিল বৈঠক ব্যর্থতায় পর্যবসিত হয়। তবুও 13 মার্চ আইয়ুব খান সভাপতির ভাষণ দেন এবং উক্ত ভাষণে তিনি প্রাপ্তবয়স্কের ভোটাধিকার ভিত্তিক প্রত্যক্ষ নির্বাচন ও সংসদীয় শাসন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের সিদ্ধান্ত ঘোষণা করেন। যা হোক, 1969 সালের 14 মার্চ বঙ্গবন্ধু তার প্রতিনিধি দলের অন্যান্য সদস্যকে নিয়ে ঢাকা প্রত্যাবর্তন করেন। গোলটেবিল বৈঠকে তিনি যে অবস্থান নিয়েছিলেন তার সমর্থনে, বিশেষ করে তার নেতৃত্বের প্রতি বিশ্বাস ও আশা প্রকাশের জন্য সেদিন বিপুল ছাত্র জনতা বঙ্গবন্ধুকে ঢাকার তেজগাঁও বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানায়। 15 মার্চ আইয়ুব খান শিল্পপতি ইউসুফ হারুনকে তৎকালীন পশ্চিম পাকিস্তানের গভর্নর নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করেন। 21 মার্চ তারিখে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খানকে সরিয়ে আইয়ুব খান তার স্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর MN হুদাকে নিয়োগ করেন। ডক্টর MN হুদা নতুন গভর্নর হিসেবে শপথ গ্রহণ করেন 23 মার্চ তারিখে। তিনি মাত্র 3 দিন গভর্নরের পদে অধিষ্ঠিত ছিলেন। 1969 সালের 25 মার্চ প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগ করেন। অতঃপর সারা দেশে সামরিক আইন জারি করে তৎকালীন সেনাবাহিনী চিফ জেনারেল ইয়াহিয়া খান একাধারে প্রধান সামরিক আইন প্রশাসক ও প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণ করেন। সামরিক আইন জারির সঙ্গে সঙ্গেই সারা দেশে সর্বপ্রকার সভা, মিছিল, শোভাযাত্রা, ধর্মঘট, হরতাল এবং রাজনৈতিক তৎপরতা ও কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। রাতে জাতির উদ্দেশ্যে এক রেডিও ভাষণে জেনারেল ইয়াহিয়া খান বলেন, প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠান করে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিকট ক্ষমতা হস্তান্তর করাই আমার লক্ষ্য। অতঃপর ডক্টর MN হুদার স্থলে তৎকালীন পূর্ব পাকিস্তানের সামরিক বাহিনী প্রধান মেজর জেনারেল মোজাফফর উদ্দিনকে একই সঙ্গে আঞ্চলিক সামরিক আইন প্রশাসক ও গভর্নর নিয়োগ করা হয়। উল্লিখিত ঘটনার অনেক আগেই ইটালির ট্রেন্টে অবস্থিত আন্তর্জাতিক গবেষণা কেন্দ্রের পরিচালক পাকিস্তানের প্রফেসর আব্দুস সালাম আমাকে 6 বছরের জন্য তার প্রতিষ্ঠানে অ্যাসোসিয়েটশিপ প্রদান করেন। উক্ত অ্যাসোসিয়েটশিপের অধীনে প্রতি বছর অন্তর 6 বছরে 3 মাসের জন্য 3 বার উক্ত কেন্দ্রে কাজ করার ব্যবস্থা ছিল। অধ্যাপক সালাম আমাকে সে বছরের মার্চ-এপ্রিলের দিকে 3 মাসের জন্য ওই কেন্দ্রে কাজ করার আমন্ত্রণ জানিয়েছিলেন। 25 মার্চ সামরিক শাসন জারি হওয়ার পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু আমাকে হাসিনাকে সঙ্গে নিয়ে যাওয়ার কথা বলেন। এমনকি তিনি হাসিনার জন্য বিমান ভাড়া দেবেন বলেও আমাকে জানান। পরদিন আমি হাসিনার পাসপোর্টের কাগজপত্র সংগ্রহ করি। বঙ্গবন্ধু পরদিন আমাকে পাসপোর্ট বিভাগে তার পরিচিত ডেপুটি ডাইরেক্টর জনাব বাহাউদ্দিন সাহেবের সঙ্গে হাসিনার পাসপোর্ট ইস্যু করার ব্যাপারে গোপনে দেখা করতে বলেন। আমি যথাসময়ে জনাব বাহাউদ্দিনের অফিসে গিয়ে তাকে এ ব্যাপারে বিস্তারিতভাবে অবহিত করি। তিনি পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করে আমাকে পাসপোর্ট বিভাগের মহাপরিচালকের স্বাক্ষর নেওয়ার জন্য তার অফিস কক্ষে নিয়ে তার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তিনি সঙ্গে সঙ্গেই পাসপোর্টে স্বাক্ষর করেন। ব্যাপারটি বেশি জানাজানি হয়ে গেলে সামরিক কর্তৃপক্ষ হাসিনাকে পাসপোর্ট নাও দিতে পারে, এই আশঙ্কায় কাজটি গোপনে এবং তাড়াতাড়ি সম্পন্ন করিয়ে নিতে হয়েছিল। 1969 সালের 12 এপ্রিল আমি হাসিনাকে নিয়ে ইটালি পৌঁছাই। পরদিন হাসিনাকে সঙ্গে নিয়ে ওই কেন্দ্রের পরিচালক অধ্যাপক আব্দুস সালামের সঙ্গে দেখা করি। অধ্যাপক সালাম হাসিনার কাছে বঙ্গবন্ধুর কুশলাদি জেনে নেন। এর মাসখানিক পর প্রফেসর সালাম একদিন তার অফিসের
পরিচালকের গাড়িতে করে আমাদের ইটালির সীমান্ত থেকে 50 থেকে 60 কিলোমিটার দূরে যুগোস্লোভিয়ার বিখ্যাত ইস্তোনিয়ার পর্বত গুহা দেখিয়ে আনেন। জুন মাসে অধ্যাপক সালামের অনুমোদনক্রমে হাসিনাকে নিয়ে সুইডেনের শ্রিল্ডে আন্তর্জাতিক সম্মেলনে যোগদান করি। কনফারেন্স লবিতে একদিন আমার ইম্পেরিয়াল কলেজের এককালীন শিক্ষক ও সেখানকার তৎকালীন বিভাগীয় প্রধান অধ্যাপক পিটি ম্যাথিউসের সঙ্গে হাসিনার পরিচয় করিয়ে দেই। অধ্যাপক ম্যাথিউস বঙ্গবন্ধুর কন্যার সঙ্গে আমার বিয়ে হয়েছে জেনে ভীষণ খুশি হন এবং তিনি হাসিনার লম্বা ঘন চুল দেখে তার প্রশংসা করেন। কনফারেন্স শেষে ইটালিতে ফিরে যাই। অক্টোবর মাসের মাঝামাঝি বঙ্গবন্ধুর টেলিগ্রামে আমরা জানতে পারি যে তিনি লন্ডন যাওয়ার পথে ইটালির ট্রেন্টে আমাদের সঙ্গে কয়েকদিন অবসর যাপন করবেন। সে মোতাবেক আমরা আমাদের বাসার পাশেই একটি কটেজে বঙ্গবন্ধুর থাকার ব্যবস্থা করে রাখি। এর দুদিন পরে আবার টেলিগ্রামে আমাদের জানানো হয় যে তিনি ট্রেন্টে আসার প্রোগ্রাম বাতিল করেছেন। তিনি 26 অক্টোবর লন্ডনে পৌঁছাবেন বলেও আমাদের জানানো হয় এবং আমাদেরকে লন্ডনে যেতে বলা হয়। আমরা তদনুসারে প্রস্তুত হই। আমি লন্ডনে আমার বন্ধু এককালীন ছাত্র ফেডারেশনের সভাপতি আবুল হাসনাতকে আমাদের লন্ডন যাওয়া সম্পর্কে অবহিত করি। আমরা 18 অক্টোবর লন্ডনে পৌঁছাই। হিথ্রো বিমানবন্দরে আমার বন্ধু আবুল হাসনাত আমাদের অভ্যর্থনা জানান। তিনি আমাদের জন্য তার বাসার কাছাকাছি একটি ছোট হোটেলে থাকার ব্যবস্থা করেছিলেন। পরদিন সকাল 9টায় আমার টেলিফোন আসে। টেলিফোন করেছিলেন সুলতান শরীফ। তিনি জানান যে তিনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমসাময়িক এবং ছাত্রলীগের একজন কর্মী ছিলেন। সেদিনই সুলতান শরীফ হোটেলে আমাদের সঙ্গে দেখা করতে আসেন। তাকে দেখে আমার স্মরণ হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকার সময় আমি তাকে অনেকবার দেখেছি। পরদিন সুলতান শরীফ আমাদের তার গাড়িতে করে লন্ডনস্থ আওয়ামী লীগের তৎকালীন সভাপতি গাউস খান ও বিশিষ্ট কর্মী জনাব মিনহাজ উদ্দিনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। এছাড়াও সুলতান শরীফ লন্ডনস্থ আইন বিষয়ে অধ্যয়নরত বঙ্গবন্ধুর 6 দফা আন্দোলনের সময় লন্ডনে আন্দোলনের অন্যতম সংগঠক জাকারিয়া চৌধুরীর সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন। 26 অক্টোবর খুব সকালে সুলতান শরীফ আবুল হাসনাত সহ আমাদেরকে হিথ্রো বিমানবন্দরে নিয়ে যান। বিমানবন্দরে আওয়ামী লীগের ও লন্ডনে অধ্যয়ন কর্মরত ও অবস্থানরত কয়েকশত বাঙালি বঙ্গবন্ধুকে অভ্যর্থনা জানানোর জন্য বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গাউস খান, মহিবুর রহমান, তোসাদ্দক আহমেদ, মিনহাজ উদ্দিন, BH তালুকদার, তৈয়বুর রহমান, জাকারিয়া চৌধুরী, ন্যাপের নেতা জনাব মশিউর রহমানের ছেলে শফিকুল গনি স্বপন, বিচারপতি আবু সাইদ চৌধুরীর ছেলে আবুল হাসান চৌধুরী কায়সার প্রমুখ। যথাসময়ে বঙ্গবন্ধু হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। ব্রিটিশ সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বঙ্গবন্ধুকে সোজা অভ্যর্থনা স্থানে নিয়ে আসেন। উপস্থিত সবাই তাকে বিপুলভাবে মাল্যভূষিত করে অভ্যর্থনা জানান। তিনি হাসিনা ও আমাকে আদর করেন। অভ্যর্থনা শেষে বঙ্গবন্ধু আমাদের জন্য লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে মাউন্ট রয়্যাল হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। বঙ্গবন্ধুর কক্ষে তার অনুগত ও বিশ্বস্ত সাংবাদিক নাজমুল হকের থাকার বন্দোবস্ত করা হয়। উল্লেখ্য যে নাজমুল হককে 1971 সনের পশ্চিমা পাকিস্তানে অজ্ঞাত স্থানে গোপনে অনুষ্ঠিত বঙ্গবন্ধুর বিরুদ্ধে আনীত রাষ্ট্রদ্রোহিতার মামলায় সাক্ষী হিসেবে নেওয়া হয়েছিল। তৎকালীন সরকারের গোয়েন্দা বিভাগের লোক বঙ্গবন্ধুর 7 মার্চ 1971 রেসকোর্স ময়দানে ঐতিহাসিক জনসভায় এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তা উল্লেখ করে বঙ্গবন্ধু ওই ভাষণে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। এই মর্মে এক ইশতেহারে স্বাক্ষর করতে নাজমুল হকের ওপর চাপ সৃষ্টি করেছিল। এ ঘটনা ঘটেছিল 1971 সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহে। উক্ত ইশতেহারে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানালে তাকে হুঁশিয়ার করিয়ে তৎবিষয়ে চিন্তা করার জন্য 1 মাস সময় দিয়ে পূর্ব পাকিস্তানে ফেরত পাঠিয়ে দিয়েছিল। অত্যন্ত মর্মান্তিক যে 1971 সালের 14 ডিসেম্বর স্বাধীনতার বিপক্ষের পাক হানাদার বাহিনীর দোসরদের এক দলের লোকেরা অন্যান্য বাঙালি বুদ্ধিজীবীর সঙ্গে তাকেও হাজারিবাগে নিয়ে নৃশংসভাবে হত্যা করে। বঙ্গবন্ধু লন্ডনে পৌঁছানোর পর অধ্যাপক সালাম আমাকে বঙ্গবন্ধুর সঙ্গে তার একটি সাক্ষাতের আয়োজন করতে অনুরোধ করেন। নির্ধারিত তারিখে অধ্যাপক সালাম আমাদের হোটেলে আসেন এবং বঙ্গবন্ধুর সঙ্গে প্রায় ঘণ্টাখানেক আলাপ করেন। ইতোপূর্বে আমি ইংল্যান্ডের ওয়ারিংটনস্থ ডার্সবেরি নিউক্লিয়ার ল্যাবরেটরিতে 1 বছর পোস্ট ডক্টরাল কাজ করার জন্য নিয়োগপত্র পেয়েছিলাম। আলোচনা শেষ পর্যায়ে আমি 1970 সালের জন্য ওয়ারিংটন শহরের নিকট অবস্থিত নিউক্লিয়ার রিসার্চ ল্যাবরেটরিতে আমার পোস্ট ডক্টরাল রিসার্চ কাজ করার প্রস্তাব গ্রহণ করার প্রসঙ্গ ওঠালে অধ্যাপক সালাম তাতে সম্মতি জানান। বঙ্গবন্ধু একটু চিন্তা করে প্রস্তাবে রাজি হন। লন্ডনের এক বিশাল সিনেমা হলে বঙ্গবন্ধুকে আনুষ্ঠানিকভাবে গণসম্বর্ধনা জানানো হয়। এরপর বঙ্গবন্ধুকে নিয়ে ম্যানচেস্টার, লিভারপুল সহ কয়েকটি শহরে তাকে বাঙালিরা সম্বর্ধনা জানায়। বার্মিংহামে বঙ্গবন্ধুর জন্য শেষ গণসম্বর্ধনার আয়োজন করা হয়েছিল। এর আগের দিন সংবাদ পাওয়া যায় যে
পূর্ব পাকিস্তানের নারায়ণগঞ্জস্থ আদমজী জুট মিল সহ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, পার্বতীপুর, সৈয়দপুর, রংপুর প্রভৃতি শহরে বাঙালি বিহারি দাঙ্গা বাঁধানো হয়েছে। এই সংবাদ পেয়ে বঙ্গবন্ধু অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। তাই বার্মিংহামে যাওয়া বাতিল করে তিনি হাসিনাকে সঙ্গে করে নভেম্বরের 7 তারিখে ঢাকার পথে রওনা দেন। দেশে ফিরেই বঙ্গবন্ধু ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, পার্বতীপুর, সৈয়দপুর, রংপুর প্রভৃতি দাঙ্গা উপদ্রুত শহর পরিদর্শন করেন। এরপর এক বিবৃতিতে বঙ্গবন্ধু বলেন, পুরনো খেলার সঙ্গে আমরা পরিচিত, এ খেলা খেলবেন না, এর পরিণতি ভালো হবে না। বাঙালি জাতির দাবি ষড়যন্ত্রমূলক পন্থায় নস্যাৎ করতে চেষ্টা করবেন না। আমরা জানি শাসক গোষ্ঠী কি চান। আইয়ুব খান এমনতর খেলার পরিণতিতে বিদায় নিয়েছেন। সুতরাং টালবাহানা না করে নির্বাচন দিয়ে দিন। আমরা নির্বাচন, গণতন্ত্র ও স্বায়ত্তশাসনের দাবি নিয়ে চিরকাল অপেক্ষা করতেই থাকব, এমনতর ভাবা উচিত হবে না। 1969 সালের 28 নভেম্বর তারিখে তৎকালীন প্রধান সামরিক আইন প্রশাসক ও প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান রেডিওতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। উক্ত ভাষণে তিনি তৎকালীন পশ্চিম পাকিস্তানের এক ইউনিট বাতিল সহ প্রদেশগুলোর জনসংখ্যার ভিত্তিতে জাতীয় পরিষদে প্রতিনিধিত্বের সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে তিনি জাতীয় পরিষদের নির্বাচন 5 অক্টোবর তারিখে অনুষ্ঠিত এবং 1970 সালের 1 জানুয়ারি থেকে রাজনৈতিক তৎপরতা, সভা সমাবেশ, শোভাযাত্রা প্রভৃতির অনুমতি দেওয়া হবে বলে ঘোষণা দেন। উক্ত ভাষণে জেনারেল ইয়াহিয়া খান আরও বলেন, 1970 সালের 5 অক্টোবর এক মানুষ, এক ভোট এই নীতির ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। 1970 সালের নভেম্বরের 30 তারিখে ওয়ারিংটনস্থ নিউক্লিয়ার রিসার্চ ল্যাবরেটরিতে আমার কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু আমার প্রাপ্য ছুটি বেতন সহ ছুটি হিসেবে গণ্য করে আমাকে নভেম্বরের প্রথম সপ্তাহেই কর্মস্থল ত্যাগ করার অনুমতি দেওয়া হয়। নভেম্বরের প্রথম সপ্তাহেই লন্ডনে গিয়ে সুলতান শরীফের বাসায় উঠি। কয়েকদিন ধরে আমার শাশুড়ি, শ্যালক, শ্যালিকা, বিশেষ করে হাসিনার প্রস্তাব অনুযায়ী বঙ্গবন্ধুর জন্য নাইটস ব্রিজের নিকটস্থ অভিজাত দোকান হ্যারোডসোতে একটি বিশেষ ধরনের উলের কার্ডিগান ও একটি ইলেকট্রিক শেভিং মেশিন ক্রয় করি। 13 নভেম্বর সকাল 10টায় দেশের পথে রওনা দেওয়ার জন্য সুলতান শরীফ আমাকে হিথ্রো বিমানবন্দরে নিয়ে যান। সেদিন আমাদের সঙ্গে সুলতান শরীফের ব্রিটিশ স্ত্রী নোরা শরীফ এবং তার 2 মেয়ে আমাদের সঙ্গে ছিল। বিমানবন্দরের এক খবরের কাগজে জানতে পারি 12 নভেম্বর তারিখে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চল এক ভয়াবহ ও প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও 20 থেকে 30 ফুট উঁচু জলোচ্ছ্বাসে নিপতিত হয়েছে। সেখানে লাখ লাখ মানুষ ও প্রাণীর জীবন অবসান হয়েছে। করাচি পৌঁছেই প্রচলিত রীতি মোতাবেক পাকিস্তান আণবিক শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে 15 নভেম্বর রিপোর্ট করলে কমিশন সচিব আমাকে জানান যে 16 তারিখ সকাল 10টায় কমিশনের চেয়ারম্যান ডক্টর IH উসমানী আমাকে তার সঙ্গে দেখা করতে বলেছেন। এর আগেই আমি ঢাকার পথে রওনা হব বলে টিকিট চূড়ান্ত করে নিয়েছিলাম। আমি 16 তারিখে যথাসময়ে কমিশনের কার্যালয়ে যাই, কিন্তু দুঃখের বিষয় ব্যস্ততার কারণে ডক্টর উসমানী 12টা পর্যন্ত আমার সঙ্গে দেখা করার সময় দিতে পারেননি। তখন আমি সচিবকে জানাই যে পরের দিন আমার বিবাহ বার্ষিকী হওয়ায় আমাকে অবশ্যই ওই দিন ঢাকা ফিরতে হবে। এর আধা ঘন্টা অপেক্ষা করার পরেও আমাকে ডক্টর উসমানী ডেকে না পাঠানোয় এবং আমার প্লেনের সময় ঘনিয়ে আসায় আমি করাচি বিমানবন্দরে চলে যাই। তেজগাঁ বিমানবন্দরে পৌঁছে দেখি হাসিনা ছাড়া আমার শ্যালক শালিকা ও কাজিন শ্যালক শালিকারা বিমানবন্দরে উপস্থিত। হাসিনা বিমানবন্দরে না আসার কারণ জানতে চাইলে রেহানা বলেন যে আপা অসুস্থ। রেহানা আরও বলেন, দিন 10 আগে আপা তার পেটের অপারেশনের জায়গায় ব্যথা শুরু হলে ডাক্তারের প্রেসক্রিপশন বুঝতে না পেরে ভুল ঔষধ খাওয়ায় ভীষণ অসুস্থ হয়ে পড়েছিল এবং তার দৃষ্টিশক্তি প্রায় নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। এখন কিছুটা সুস্থ, তবে বিমানবন্দরে আসার মতো সুস্থ হয়নি। লন্ডন থেকে বঙ্গবন্ধুর জন্য যে কার্ডিগান ও ইলেকট্রিক শেভিং মেশিন এনেছিলাম সেগুলো তার ভীষণ পছন্দ হয়েছিল। এই কার্ডিগান পরে বাড়ির ছাদে বসা অবস্থায় বঙ্গবন্ধুর একটি ছবি তোলা হয়েছিল। পরবর্তীতে বঙ্গবন্ধুর ওই ছবির কয়েকশত বর্ধিত কপিও করা হয়েছিল। হাসিনা বহু বছর ওই ছবিগুলো সযত্নে রেখেছিল। আর উল্লেখ্য যে ডাক্তার মাজহারুল ইসলাম 1973 সালে বঙ্গবন্ধুর ওপর যে বই লিখেছিলেন সে বইটিতে বঙ্গবন্ধুর ওই ছবিটি বিশেষ স্থান পেয়েছিল। বঙ্গবন্ধুর ইলেকট্রিক শেভার ব্যবহারে ভয় পেতেন বলে তিনি আমাকে রিচার্জেবল শেভার আনতে বলেছিলেন। আমি রিচার্জেবল মেশিন এনেছিলাম বলে তিনি এত খুশি হয়েছিলেন যে তিনি শেভারটি বের করে অনেককে দেখাতেন। আমি ফিরে আসার একদিন পর বঙ্গবন্ধু একটি মাঝারি ধরনের স্টিমারে করে ত্রাণ সামগ্রী নিয়ে ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা, বিশেষ করে উপকূল নিকটবর্তী দুর্গত দ্বীপগুলোর পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ করতে চান। তিনি উপকূল অঞ্চল থেকে বেশ দূরে অবস্থিত মনপুরা দ্বীপ পর্যন্ত গিয়েছিলেন। সেখানে তিনি 5-6 দিন ছিলেন। জেনারেল ইয়াহিয়া খান বিদেশে রাষ্ট্রীয় সফর শেষে
ঢাকায় একদিন অবস্থান করেছিলেন, কিন্তু পরিতাপের বিষয় তিনি ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় যাননি, এমনকি এর পরেও কখনো ক্ষতিগ্রস্ত ও দুর্গত এলাকায় পরিদর্শনের প্রয়োজন বোধ করেননি। এর সপ্তাহখানেক পর জুলফিকার আলী ভুট্টো সাহেব ঢাকায় এসেছিলেন, কিন্তু বিস্ময়কর যে তিনিও ঘূর্ণিঝড় এলাকায় নিরাশ্রয়, নিঃস্ব, অনাহার, ক্লিষ্ট, অসহায় মানুষদের দেখতে যাননি। ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকা থেকে ফিরে এসে বঙ্গবন্ধু আমাকে বলেন যে পীরগঞ্জ মিঠাপুকুর এলাকায় মতিউর রহমানের জয়লাভ করা মুশকিল হবে বলে তার ধারণা। সেখানে আমার বহু আত্মীয় স্বজন রয়েছে, তাই সেখানে কাজ করার জন্য আমি যেন পরদিনই পীরগঞ্জ চলে যাই। আমি 27 নভেম্বর পীরগঞ্জে চলে যাই। সেখানে আমার 2 বছরের বড় ভাই ওয়াহেদকে নিয়ে হুন্ডায় চড়ে বা কোনো দিন তৎকালীন পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলি সদস্য পদপ্রার্থী গাজীউর রহমানের হোফারে চড়ে সারা পীরগঞ্জ থানা অঞ্চল নির্বাচন উপলক্ষে ঘুরে বেড়াই। অনেক জায়গায় কৃষকদের ধান কাটার সময় উচ্চস্বরে জয় বাংলা ধ্বনি দিতে দেখতে পাই। 1970 সালের 7 ডিসেম্বর জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পীরগঞ্জ নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের মতিউর রহমান বিপুল ভোটে জয়লাভ করেন। এর 3-4 দিন পর আমি ঢাকায় এসে শাশুড়ির বাড়িতে উঠি। 31 ডিসেম্বর তারিখে হাসিনা আমাকে আকার ইঙ্গিতে জানায় যে সে মা হতে চলেছে।